আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মেডিকেল অ্যাডমিশনের জন্য রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কী কী তথ্য আমাদের জানতে হবে এবং সংক্ষেপে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বেসিকগুলো জানার চেষ্টা করব, যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে, এবং আমরা কিছু অনুশীলনী এমসিকিউ দেখব এবং সলভ করার চেষ্টা করব। এই বেসিকগুলো জানলে আমরা অনুশীলনী এমসিকিউগুলো পারব এবং বিভিন্ন নেমোনিক্স, ছন্দ এগুলো দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করবো, যেগুলো ইম্পর্টেন্ট মুখস্থ করার বিষয়গুলো, তাহলে আমাদের মনে থাকবে। এই অধ্যায়ে সম্পর্কে সাধারণ আলোচনা করতে গেলে ওই অধ্যায়ে বেশিরভাগ জিনিসগুলোই একটু মুখস্থ রাখলে তাড়াতাড়ি উত্তর করা যায়, এবং সেগুলো বুঝে বুঝে অবশ্যই মুখস্থ রাখতে হবে। বিভিন্ন যন্ত্রপাতি, গ্লাস সামগ্রী, পরিমাপ এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে ল্যাবরেটরির ঝুঁকি হ্রাস কীভাবে আমরা করতে পারি এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন প্রথমে ল্যাবরেটরির ব্যবহার বিধি। এখানে অ্যাপ্রন, নিরাপদ চশমা, হ্যান্ড গ্লাভস এসব সম্পর্কে এই পুরো পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। এরপরে ল্যাবরেটরির শিক্ষার্থীদের কর্মকাণ্ড। অ্যাপ্রনের গুরুত্বপূর্ণ হলো এটা স্পর্শ থেকে শরীরকে রক্ষা করে, রাসায়নিক দ্রব্যের স্পর্শ থেকে শরীরকে রক্ষা করে, এবং এই অ্যাপ্রনটা সুতি কাপড় দ্বারা তৈরি করা হয়, এবং এই অ্যাপ্রনটা 3/4 হতে হবে। 3/4 এক হাতকে 4 ভাগ করলে 4 ভাগের মধ্যে 3 ভাগ ঢাকা থাকবে হাতের, এরকম হতে হবে। দ্বিতীয়, নিরাপদ চশমা। নিরাপদ চশমা আমরা কী জন্য পরি? এই তো নিরাপদ চশমা, পুরো চোখ ঢেকে থাকে, ফলে বিভিন্ন উদ্বায়ী রাসায়নিক পদার্থ যেন চোখে এসে না লাগে। এবং এখানে সেফটি গ্লাসও ব্যবহার করতে হয়। চোখের সামনে যে সেফটি গ্লাস থাকে, এটা আমরা নিরাপদ চশমা ব্যবহার করি। এরপর হ্যান্ড গ্লাভস। ক্ষয়কারক বিষাক্ত পদার্থের বোতল ধরার আগে হ্যান্ড গ্লাভস করতে হবে। তো অ্যাসিড, ক্ষার, বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থের সংস্পর্শ হাতে ঘটবে না। এগুলোতে প্রশ্ন এরকম আসতে পারে যে আমরা অ্যাপ্রন কী জন্য পড়ি? স্পর্শ থেকে রক্ষা করা, উদ্বেগ পদার্থ থেকে আমাদের রক্ষা করে, এবং ক্ষয়কারক বিষাক্ত পদার্থ থেকে রক্ষা করে, না অ্যাসিড, ক্ষার এবং ক্ষতিকারক পদার্থ থেকে রক্ষা করে, মানে স্পর্শ থেকে রক্ষা করে, এরকম প্রশ্ন আসতে পারে। এরপরে গুরুত্বপূর্ণ হলো আমাদের পরিবেশ বান্ধব। এখানে এই পুরো পৃষ্ঠায় এটা একটু বোল্ড লাইন, পরিবেশ বান্ধব জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হবে। পরিবেশ বান্ধব কোনগুলো? যেগুলো মাটিতে গেলে পচে যায়, এমন হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে আমাদের। এগুলো হলো এই তো এখানে লেখা আছে, পচনযোগ্য নাইট্রাইল রাবার গ্লাস ব্যবহার করা উচিত। এটা গুরুত্বপূর্ণ এই লাইনের ভিতর। আমাদের পচনযোগ্য, যেটা মাটিতে গেলে ফেলে দিলে পচে যাবে, সেটা আমাদের ব্যবহার করতে হবে। যদি এমন হ্যান্ড গ্লাস ব্যবহার করি যে মাটিতে গেলে পচে না, সেই গ্লাসটি পরে পরিবেশের জন্য ক্ষতিকারক হবে, অনেক বছর মাটির মধ্যে থাকবে, ফলে গাছ জন্মাবে না, ফলে অনেক পরিবেশ ক্ষতি করবে। এই জন্য নাইট্রাইল রাবার গ্লাস ব্যবহার করা উচিত। এটা গুরুত্বপূর্ণ। কী গ্লাস আমরা ব্যবহার করবো পরিবেশের উপকারের জন্য? নাইট্রাইল রাবার গ্লাভস বা জিটেক্স গ্লাভস। জিটেক্স গ্লাভস হলো জ্বলন্ত বস্তু থেকে জিটেক্স গ্লাভস জ্বলন্ত বস্তু থেকে আমাদের রক্ষা করে। ল্যাটেক্স গ্লাভস চামড়ার ক্ষয়, জ্বালা থেকে রক্ষা করে। ভিনাইল গ্লাভস কী দিয়ে তৈরি করা হয়? পিভিসি দিয়ে তৈরি করা হয়। পলিভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের পলিমার অনেকগুলো ভিনাইল ক্লোরাইড দিয়ে এই পলিভিনাইল গ্লাভস তৈরি করা হয়। ভিনাইল গ্লাভস। আচ্ছা, এটা নিউপ্রিন গ্লাভস, এটা গুরুত্বপূর্ণ একটা, এটা পরীক্ষায় আসে। নিউপ্রিন গ্লাভস, এটা তেলানি থেকে মনে রাখতে পারবো। নিউপ্রিন ফলে পলিক্লোরোপিন দিয়ে তৈরি করা হয়, বেশ নরম এবং তাপরোধী। মৃত্যু ক্ষয়কারক পদার্থ, তেল জাতীয় পদার্থ এসব থেকে রক্ষা করা নিউপ্রিন গ্লাস। এটা পরীক্ষায় আসে, তেল জাতীয় পদার্থ। নিউপ্রিন গ্লাভস তেলানি, নিতে নিউপ্রিন গ্লাভস, তেতে তেল।
তেল জাতীয় পদার্থের ক্ষেত্রে আমরা নিউপ্রিন গ্লাস ব্যবহার করি, এটা গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক রাবার গ্লাভস। প্রাকৃতিক রাবার গ্লাভস সাধারণত ব্যবহৃত হয় মৃদু ক্ষয়কারক পদার্থের স্পর্শ থেকে ত্বকে রক্ষা করার জন্য। মৃদু ক্ষয়কারক পদার্থ যেমন সামান্য ক্ষার এসব একটু ক্ষয় করে, এসব থেকে বৈদ্যুতিক শক থেকেও রক্ষা করে প্রাকৃতিক রাবার গ্লাভস। অর্থাৎ জৈব দ্রাব, এটা মনে রাখবো, এখানে বুঝলাম জৈব দ্রাবক প্রতিরোধী নমনীয়। নাইট্রাইল গ্লাস, নাইট্রাইল গ্লাস, নিউপ্রিন গ্লাভস এবং পছন্দযোগ্য হলো নাইট্রাইল প্রাকৃতিক রাবার গ্লাভস, এটা আমরা ব্যবহার করব। নাইট্রাইল প্রাকৃতিক রাবার গ্লাভস। এছাড়া পায়ের জুতা, মাথায় ক্যাপ, দরজা জানলা খুলে রাখতে হবে, এগুলো তো আমরা এমনি জানি। ল্যাবরেটরি শিক্ষাদিত কর্মকাণ্ড। এরপর আছে গ্লাস সামগ্রী নিরাপদ ব্যবহার। বেশি চাপ দেওয়া যাবে না গ্লাসে, তার ফেটে যাবে, তারপরে ভেঙে ফেলা যাবে না, এগুলো সাধারণ জিনিস। এরপরে গ্লাস সম্পর্কে এটা গুরুত্বপূর্ণ, সফট গ্লাস আর পাইরেক্স গ্লাস। এটা হলো সফট গ্লাসের উদাহরণ, পাইরেক্স গ্লাসের উদাহরণটা এমসিকিউ আসে, এটা অনেক গুরুত্বপূর্ণ। সফট গ্লাস মনে রাখবো আমরা, কাবিও ফালি গলাটা। এখানে কাতে কাসনল, বিতে বিকার, ওতে ওয়াশ গ্লাস, ফাতে ফানেল, গতে হলো গলনল, লাতে লিভিক শীতক, টাতে টেস্ট টিউব। কাবিও ফালি গলাটা সফট গ্লাস অর্থাৎ নরম গ্লাস, মানে এই কাজগুলো চাপ দিলে ফেটে যাবে। এই গ্লাসগুলো নরম বিকার, তারপর কাঁচনল, এই নরম জিনিসগুলো বানাতে ব্যবহার করা হয়। পাইরেক্স গ্লাস, এটা গুরুত্বপূর্ণ। পাইরেক্স গ্লাস বা শক্ত গ্লাস সামগ্রী, শক্ত লাগে, যেমন বিকার, কনিক্যাল ফ্লাস্ক, পিপেট, বুলেট, মেজারিং সিলিন্ডার, ডেসিকেটর, মেজারিং ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, কলতলি, পাতন ফ্লাস্ক, এগুলো শক্ত করে বানাতে হয়। আর শক্ত করে বানানোর জন্য পাইরেক্স বা শক্ত গ্লাস ব্যবহার করা হয়। এটা মনে রাখবো। কণার পিতার বড় ভাই গোপাল একজন মেজর। কণাতে কনিক্যাল ফ্লাস্ক, পিতারতে পিপেট, বড়তে বুলেট, ভাইতে ভ্যাকুয়াম ফ্লাস্ক, গোপালতে পাতন, গোতে গোলতলি ফ্লাস্ক, পাতে পাতন ফ্লাস্ক পরিস্রাবন যন্ত্রপাতি, এবং মেজরতে মেজারিং ফ্লাস্ক এবং মেজার ফ্লাস্ক। এসব পাইরেক্স বা শক্ত গ্লাস বানাতে ব্যবহার করা হয়। এগুলো বানাতে পাইরেক্স গ্লাস ব্যবহার করা হয়। কণার পিতার বড় ভাই একজন মেজর। এরপর পাইরেক্স গ্লাস তৈরি করার জন্য জিঙ্ক এবং বেরিয়াম দুটো ব্যবহার করা হয়। জিঙ্ক এবং বেরিয়াম। এবং সফট গ্লাস হলো সোডিয়াম ক্যালসিয়াম। তাহলে জিঙ্ক, বেরিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম। এটা পাইরেক্স গ্লাস, এটা সফট গ্লাস। জিঙ্ক, বেরিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম এগুলো কম পারমাণবিক সংখ্যা, 11, 20, এগুলো বেশি। জিঙ্ক হলো 30, বেরিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম 4। এমনি মনে রাখার জন্য ব্যবহার করব বেরিয়াম 4, জিঙ্ক 30, এগুলো পাইরেক্স। নিজস্ব বিভিন্ন ছন্দ, বিভিন্ন টেকনিক ব্যবহার করে মনে রাখার জন্য। এরপর এখানে দেখি কি আছে, যন্ত্রপাতি, পরিষ্কার রাখার কৌশল। এই তো এখানে গুরুত্বপূর্ণ কোনটা আমি বলতেছি। যন্ত্রপাতি পরিষ্কার কীভাবে রাখে আমরা জানি সাধারণভাবে, এটা গুরুত্বপূর্ণ না। গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল, এটা একটু গুরুত্বপূর্ণ। এখানে এই তো তৈলাক্ত পদার্থ থাকলে বিশেষত বুলেটের স্টপ পরিষ্কার করার কাজে বোতলে কর্মিক অ্যাসিড মিশ্রণ ব্যবহার করতে পারি। এখন এটা গুরুত্বপূর্ণ, কর্মিক অ্যাসিড উত্তম পরিষ্কারক। প্রশ্ন আসতে পারে সবচেয়ে উত্তম পরিষ্কারক কোনটি, কর্মিক অ্যাসিড। এবং পটাশিয়াম ডাইক্রোমেট এবং হাইড্রোজেন সালফাইড অ্যাসিড মিলে কর্মিক অ্যাসিড তৈরি হয়। এবং ক্লিনজিং মিশ্রণ, ক্লিনিং মিশ্রণ, এটা আমরা মনে রাখবো। ক্লিনজিং হলো পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ়
জেড হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং ক্লিনিং মিশ্রণ সোডিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় হাইড্রোজেন সালফাইড গ্যাস। গুরুত্বপূর্ণ এই দুটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট রঙিন পদার্থ যেমন লৌহ লবণ, কপার লবণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট ইত্যাদি দ্রবণ টেস্ট টিউব ব্যবহার করে শেষে না ধুয়ে রাখলে কী হয়, ওইসব পদার্থ টেস্ট টিউবের ভিতরে গায়ে লেগে থাকে, ফলে এটা কর্মিক অ্যাসিড দ্বারা পরিষ্কার করতে হয়। এটা পরিমাপক ফ্লাক্স, পরিমাপ করা হয় কনিক্যাল ফ্লাক্স, এগুলো এই তো টেস্ট টিউব ব্রাশ টেস্ট টিউবের ভিতরে পরিষ্কার করার কাজে ব্যবহৃত করা হয়। এবং বিকার, ফানেল, পিপেটটা গুরুত্বপূর্ণ। এটা আমরা একটা বোতলের মধ্যে থেকে পানি, তারপর বিভিন্ন দ্রবণ এগুলো তুলতে ব্যবহার করি। বুলেট, এগুলো গুরুত্বপূর্ণ। এবং ছবিটা দেখে নিলাম বলার ক্ষেত্রে। এরপর ল্যাবরেটরির ব্যবহার সামগ্রী ধৌতকরণ। সোডিয়াম বাইকার্বনেটে 10% লঘু দ্রবণ বড় প্লাস্টিক গামলায় নিয়ে এতে ময়লা সামগ্রী ডুবে কিছুক্ষণ ব্রাশ দিয়ে ময়লা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সোডিয়াম কার্বনেটে 10% লঘু দ্রবণ। এবার ডিটারজেন্ট ডেকন 90, এটা কী কাজে ব্যবহার করে, গ্রিস আলকাতরা জাতীয় পদার্থ সরাতে। কর্মিক অ্যাসিড মিশ্রণ, এই তো উত্তম পরিষ্কার কর্মিক অ্যাসিড। এটা রাসায়নিক ল্যাবে গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য সর্বোত্তম পরিষ্কার, এটা এমসিকিউ আসে। সর্বোত্তম পরিষ্কারের রূপে আমরা কোনটি ব্যবহার করি, কর্মিক অ্যাসিড, এটা উত্তম পরিষ্কারক। এটি জাইমান ও অক্সিজেন উৎপন্ন করে। কর্মিক অ্যাসিড তীব্র জারক, জারক মানে কি, তীব্র জারক, এবং জাইমান অক্সিজেন দ্বারা ময়লা দূর করে। কি দ্বারা ময়লা দূর করে, জাইমান অক্সিজেন দ্বারা। এখানে এটুকু জানলে হবে। এবং কর্মিক অ্যাসিড মিশ্রণ প্রস্তুতি ও ব্যবহারের সাবধানতা। গাঢ় সালফিক অ্যাসিড মিশ্রণ সালফিক অ্যাসিড মিশ্রণ ডাইক্রোমেট লবণে যোগ করা হয়। এটা গুরুত্বপূর্ণ। এই তো গুরুত্বপূর্ণ। গ্লাস সামগ্রীতে তেল বা গ্রিস জাতীয় পদার্থ দূর করতে অ্যাসিটোন বা কিটো অ্যাসিডের প্রথম সদস্য, এটা দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। নিক্তি বা ব্যালেন্স, এটা গুরুত্বপূর্ণ। এটা হলো সঠিকভাবে 0.01, এটা টু ডিজিট, পয়েন্টের পর 2 ডিজিট, তারপর 0.0001, এটা 4 ডিজিট। এই দুই ধরনের নিক্তি ব্যবহার করা হয়। দেখো কেমিক্যাল ব্যালেন্স দুই প্রকার, পলভঙ্গি ব্যালেন্স, সার্টোনিয়াস ব্যালেন্স। এর মধ্যে পলভঙ্গি ব্যালেন্সটা গুরুত্বপূর্ণ, এটা বেশি আসে না। এই তো তারপরে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা গুরুত্বপূর্ণ। পদার্থের 4টি বৈশিষ্ট্য থাকে। বিশুদ্ধ প্রাইমারি, আমরা প্রাইমারিতে বেশি মারামারি পাপ কাজ এগুলো করি না বেশি একটা প্রাইমারিতে আমরা ছোটো থাকি। এজন্য মনে রাখবো প্রাইমারি স্তরের পদার্থ খুব ভালো। এরা বিশুদ্ধ রাসায়নিক পদার্থ বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে না, রাসায়নিক নিক্তির কোনো ক্ষয় করে না, এদের প্রস্তুত দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, অর্থাৎ বেশি বিক্রিয়া করে না। এরূপ প্রাইমারি স্তরের পদার্থ হলো সোডিয়াম বাইকার্বনেট, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট ইত্যাদি। প্রাইমারি স্তরের পদার্থ, এটা গুরুত্বপূর্ণ। এবং সেকেন্ডারি স্তরের পদার্থ আমরা জানি নাই যে রাসায়নিক পদার্থ প্রাইমারি স্তরের পদার্থের একাধিক বৈশিষ্ট্য থাকে না, বিশেষত অবিশুদ্ধ, ক্ষয়কারক হয়, এগুলোকে সেকেন্ডারি স্তরের পদার্থ বলে। কস্টিক সোডা, HCl, H2SO4, পটাশিয়াম
পারম্যাঙ্গানেট প্রাইমারি স্টার পদার্থ থেকে প্রমাণ দ্রবণ 0.1 তৈরি করা হয়। এখানে আমরা দেখি যে প্রাইমারি স্টার পদার্থ হলো তরল সেকেন্ডারি পদার্থ, যেমন HCl, H2SO4, হাইড্রোজেন সালফার, সালফিউরিক অ্যাসিডকে আয়তনকে মেজারিং সিলিন্ডারে পরিমাপ করা হয়, কারণ এগুলো কি তরল। আর কঠিনগুলোকে রাব ব্যালেন্সে ব্যবহৃত করা হয়। কঠিন হলো রাব ব্যালেন্স আর তরল হলো মেজারিং সিলিন্ডার। আর একটা যে সম্বন্ধ রাখবো সেটা হলো প্রাইমারি স্টার পদার্থগুলো মনে রাখবো যেগুলোতে আমার সি আছে। সি থাকলে প্রাইমারি স্টার পদার্থ, আর সেকেন্ডারিতে সি নাই এবং সেকেন্ডারি ব্যতিক্রম HCl। দুটো মনে রাখলে আমাদের হবে, এত উদাহরণ মনে রাখার দরকার নাই। সি থাকলে প্রাইমারি স্টার পদার্থ এবং সেকেন্ডারি স্টার মনে রাখবো সি থাকবে না, এবং ব্যতিক্রম হলো HCl, সেকেন্ডারি স্টার পদার্থ, এখানে সি আছে। তাও পলভঙ্গি ব্যালেন্স এমসিকিউ সলভ করতে গিয়ে দেখলাম যে এই জিনিসগুলো আসে চারটি অংশ। কাছের বাক্সযুক্ত বেদি বা বেস, স্তম্ভ বা কলাম, তারপর তুলাদণ্ড বা রিম বা পাল্লা, রাইডার, এগুলো হলো পলভঙ্গি ব্যালেন্সের অংশ। এই অংশগুলো আসে, কোনটা অংশ নয় কোনটা অংশ। এই তো বেস, গ্লাস বক্স উইথ গ্লাস বক্স, কলাম, বিম, পেন্স, রাইডার, এগুলো। এরপর রাইডার ধ্রুবক বের করার জন্য ভরের সাথে 2 গুণ দিব, এর সাথে 100 দিয়ে ভাগ দিব। এটা ওরা মনে রাখবে, অঙ্ক করতে করতে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ভরটা যেটা থাকবে সেটার সাথে 2 গুণ দিয়ে 100 ভাগ দিব, তাহলে রাইডার ধ্রুবকটা বের হয়ে আসবে। এগুলো তেমন করতে পারবো না। মোলারিটি হলো বড় আর মোলার দ্রবণ হলো একটু ছোট। যত মোল দ্রবীভূত থাকে মোলারিটি, আর 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে 1 মোল, আর 2 মোল, 3 মোল, 4 মোল, 5 মোল যত মোল থাকবে এটা মোলারিটি, আর 1 মোল হলো মোলার দ্রবণ। সেমি মোলার 0.5, ডেসিমোলার 0.1। এই তো এটা গুরুত্বপূর্ণ। 1 মোল দ্রবণ না মোলার দ্রবণ, বাকি সব কি মোলারিটি। এটাও মোলারিটির অংশ। 0.5 হলে সেমি মোলার, 0.1 হলে ডেসিমোলার, মানে 10, 100/10, মানে 10/100। আর 0.01 এটা সেন্টিমোলার, 1/100 এটা 1/10, 1/100, 1/1000 এটা মিলিমোলার। তারপর 2 মোলার দ্রবণ 2 মোলার, x মোলার দ্রবণ x মোলার, এবং 2 ডিজিট আর 4 ডিজিট এটা গুরুত্বপূর্ণ। প্রাইমারি স্টার পদার্থ যেখানে সি আছে আর সেখানে পদার্থ সি নাই, ব্যতিক্রম HCl এটা পড়লাম। এটা একটা কিছু দেখাই, একটু সময় যাবে তো দেখাই। প্রাইমারি স্টার পদার্থ হয়তো এখানে সি আছে, এটা প্রাইমারি স্টার পদার্থ, এটা সি আছে, প্রাইমারি স্টার পদার্থ সি আছে, এটা পুরোটা প্রাইমারি স্টার পদার্থ, মুখস্থ করার দরকার নেই। এটা সি আছে, প্রাইমারি স্টার পদার্থ। এখানে সি নাই, এটা সেকেন্ডারি স্টার পদার্থ, সি নাই, সেকেন্ডারি স্টার পদার্থ, সি নাই, সেকেন্ডারি স্টার পদার্থ, সি নাই, সেকেন্ডারি স্টার পদার্থ, শুধু HClটা ব্যতিক্রম। এগুলোর আণবিক ভরগুলো তাড়াতাড়ি মনে রাখার জন্য বের না করেই মুখস্থ রাখতে পারি। কষ্টিক সোডিয়াম হাইড্রোক্সাইড 40, HCl 36.5, সালফিউরিক অ্যাসিড H2SO4 98.0, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 158, সোডিয়াম থাইসালফেট 268।
এগুলো আমরা জেনে নেব। এটা গুরুত্বপূর্ণ। ব্যবহার বিধি ও কার্যপদ্ধতি। 2 ডিজিট ইলেকট্রনিক ব্যালেন্স, 4 ডিজিট ইলেকট্রনিক ব্যালেন্স। প্রথমে আমরা এখান থেকে বুঝি জিনিসগুলো কি। এই তো এটা আমরা দোকানে ব্যবহার করি। এখানে 2 ডিজিট থাকে, 16 পরে 43, 2টি ডিজিট ব্যবহার করা হয়েছে। আর এখানে পয়েন্টের পরে 4 ডিজিট ব্যবহার করা হয়েছে। এটাই পার্থক্য। আর মনে রাখবো 2 ডিজিট যেটা আছে সেগুলো হলো সেকেন্ডারি। 2 মানে সেকেন্ডারি স্নার পদার্থ মাপতে ব্যবহার করা হয়, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, HCl, H2SO4 এগুলো মাপতে ব্যবহার করা হয় 2 ডিজিট এগুলো। এবং যেটা 4 ডিজিট সেগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপতে ব্যবহার করা হয়। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, প্রাইমারি স্ট্যান্ডার্ড, তার মধ্যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড তো 2 ডিজিট। আর তাহলে 4 ডিজিট কি? প্রাইমারি। এগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপতে ব্যবহার করা হয়। এবং 3 প্রকার পদ্ধতি আছে: ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো। এই 2 ধরনের পদ্ধতি আছে। ম্যাক্রো আর সেমি মাইক্রো এই পদ্ধতি মাপার জন্য 2 ডিজিট পদ্ধতি ব্যবহার করা হয়। আর সেমি মাইক্রো, মাইক্রো। প্রথম ম্যাক্রো, সেমি মাইক্রো, এটা মনে রাখবো। তারপরে ম্যাক্রো, সেমি মাইক্রো, এটা 2 ডিজিট। সেমি মাইক্রো, এটা 4 ডিজিট পদ্ধতিতে মাপা হয়। ডিজিটাল ব্যবহারের সাবধানতা। 4 ডিজিট ব্যালেন্সে ধারণ ক্ষমতা বেশি নেওয়া যাবে না, কম। 4 ডিজিট মানে কম মাপা যাবে, কম মাপা যাবে। এবং ওজন নেওয়ার সময় কাঁচের গ্লাসটি বন্ধ করে দিতে হবে। এখানে গ্লাসটি বন্ধ করে দিতে হবে। এগুলো সুবিধা কি? ওজন নিতে কম সময় লাগে, ডিজিটাল ব্যালেন্সে সঠিকভাবে মাপা যায়, ভুল নেই। তারপরে স্ক্রিনে পর্দায় ভেসে ওঠে সুন্দর। এই তো পলভঙ্গি ব্যালেন্স আর ডিজিটাল 4 ডিজিটাল ব্যালেন্স, এদের মধ্যে পার্থক্য কি? পলভঙ্গি ব্যালেন্স, এটা দাঁড়িপাল্লা। ধরো এই তো গ্রামে যেটা থাকে, তো এটা হলো পলভঙ্গি ব্যালেন্স। হস্তচালিত অ্যানালিটিক্যাল ব্যালেন্স, 2টি পাল্লা থাকে। তারপরে বায়ু চলাচলে মুক্ত রাখতে ব্যালেন্সটি কাচের বাক্সে রাখা হয়। এটা কাচের বাক্সে রাখা হয়। এটা যখন ল্যাবে দেখা যায় যে ল্যাবের ভিতরে কাচের বাক্সে এটা রাখে, ল্যাবের ভিতরে। হস্তচালিত পলভঙ্গি ব্যালেন্সে ওজন নিতে বৈদ্যুতিক প্রয়োজন হয় না। এখানে একটা তুলে দেয়, ওখানে একটা ওজন তুলে দেয়, বৈদ্যুতিক প্রয়োজন হয় না। বেশি সময় প্রয়োজন হয়, মাপতে একটু বেশি সময় প্রয়োজন হয়। এটা সব উল্টা। এটা হলো স্ক্রিনে বৈদ্যুতিক অ্যানালিটিক্যাল ব্যালেন্স, এবং একটি পাল্লা থাকে, অর্থাৎ একটা ইয়া থাকে বাটি, এর এখানে ওজন হয়। মুক্ত অবস্থায় কাচের বাক্সে থাকে, বাইরে ধাক্কা মুক্ত অবস্থায় থাকে। এবং বিদ্যুতের প্রয়োজন হয়। অল্প সময় ওজন করা যায়। ব্যক্তিগত ভুল প্রযোজ্য নয়। ব্যক্তিগত ভুল হতে পারে, কারণ এবার আমি যদি কিছু কম বেশি করি, সমান না হয়, এই তো তাহলে তো হলো না। এটা একটু উপর দাঁড়ালো, একটা নিচে হলো, তাহলে একবার সূক্ষ্মতা হলো না, কিন্তু এটা এখানে সূক্ষ্মতা হয় খুবই বেশি। এরপরে আধুনিক বিশ্লেষণ যন্ত্রপাতি। 2 শ্রেণীতে রাসায়নিক বিক্রিয়া, 2 শ্রেণীতে বিভক্ত, যেমন আঙ্গিক বিশ্লেষণ, মাত্রিক বিশ্লেষণ। অজৈব লবণের ক্যাটায়ন অ্যানায়ন শনাক্তকরণে কি ব্যবহার করি? আঙ্গিক বিশ্লেষণ। সামনে মনে রাখবো। মাত্রিক বিশ্লেষণ হলো আনুপাতিক পরিমাণ, সঠিক পরিমাণ। এটা মাত্রিক আনুপাতিক, এটা মনে রাখবো। এগুলো একটু গুরুত্বপূর্ণ। 5
5 মিলিগ্রাম রাইডার ব্যবহৃত হলে এটা ধ্রুবক, এটা লাস্টে আমরা দেখব অনুশীলনী সলভে গিয়ে। মোটামুটি গুরুত্বপূর্ণ এগুলো। মাত্রিক বিশ্লেষণ দুই প্রকার, ভরভিত্তিক, আয়তনিক। একটা ভর থাকবে, আয়তন থাকবে, একটা আয়তন থাকবে। আয়তনিক হলো মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স, বুয়েট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, ওয়াশ বোতল, এগুলো আয়তন হিসেবে ব্যবহার করা হয়। ভর হলো অম্লক্ষার টাইট্রেশন, রিডক্স টাইট্রেশন, এগুলো ভর দিয়ে মাপা হয়। মেজারিং সিলিন্ডার এক পাশে খোলা, এক পাশে বন্ধ। মেজারিং সিলিন্ডার এক পাশে খোলা, এক পাশে বন্ধ। এগুলোর মধ্যে বুয়েট, এটা গুরুত্বপূর্ণ। প্রতি ভাগের আয়তন 1 সেন্টিমিটার কিউব। এটা হলো বুয়েট, এখানে বুয়েট, এটা বুয়েট, এটা হলো বুয়েট। এই যে ফানেল দিয়ে এখানে দিচ্ছে, তরল দিচ্ছে। দুইটি বিক্রিয়ারক দ্রব্যের তুল্য পরিমাণকে আয়তন বিশেষণ কাজে বুয়েট ব্যবহার করা হয়। পিপেট, একটি নির্দিষ্ট আয়তনের প্রস্তুত থেকে অন্য পাত্রে নেওয়ার জন্য পিপেট ব্যবহার করা হয়। এই তো পিপেট। এখানে কী করা হয়, একটা তরলের মধ্যে এটা ঢুকিয়ে উপরে এরকম করে চেপে ধরা হয়, ফলে তরল ভিতরে থেকে যায়, মানে তুললেও ভিতরে থেকে যায়। আরেকটা জায়গায় নিয়ে যায়, ছাড়া হয় আরেকটা বোতলের ভিতরে তরল। ধর এখানে তরল ভরে থাকলো, এটা চিপে ধরে থাকলাম, তরল আর পড়বে না। আবার অন্য একটা পাত্রে নিয়ে যায়, ছেড়ে দিলে ওখানে তরল পড়বে। এটা আমরা ব্যবহারের অনেকে দেখেছি। বিকারকে পাখির ঠোঁটের মতো বাঁকানো, এটা গুরুত্বপূর্ণ তথ্য একটা। কনিক্যাল ফ্লাক্স, মোটা, নিচের অংশ মোটা, উপরের অংশ চিকন। তারপর আবিষ্কার হলো আর্লেন মেয়ার। 1860 সালে কনিক্যাল ফ্লাক্স আবিষ্কার করে। ওয়াশ বোতল, গাঢ় সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম ডাইক্রোমেট, এটা হলো দিয়ে ওয়াশ করা হয়। ক্লিনিং মিশ্রণ। আর আরেকটা পরে আসলাম ক্লিনজিং মিশ্রণ। ক্লিনজিং মিশ্রণ হলো পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড। আর ক্লিনিং মিশ্রণ পর এখানে দেখলাম সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট। বইয়ের পরিষ্কার যন্ত্রপাতি, ক্লিনজিং বা ক্রোমিং অ্যাসিড, যে পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা দিয়ে আমরা বুলেট পরিষ্কার করতে পারি। পদার্থের দিকে কোণে বাঁকানো নল থাকে, এই তো ওয়াশ বোতলে। এখানে কত ডিগ্রি, 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এটা বাঁকানো থাকে। এটা হলো ওয়াশ বোতলের পাইপটা। অন্তঃস্থ নির্বিজারণ, বহিঃস্থ নীল অনুজ্জ্বল জারণ, এগুলো বেসিক হলো বিষয় যেগুলো আছে, বেসিক্যালি এখানে আছে। শিখা হলো দুই প্রকার, উজ্জ্বল শিখা আর অনুজ্জ্বল শিখা। উজ্জ্বল মানে হলো বিজারণ শিখা এবং তাপমাত্রা কম, তাই অপূর্ণ দহন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, অদগ্ধ হয়। এবং অনুজ্জ্বল শিখা দুই প্রকার, অন্তঃস্থ বিজারণ, বহিঃস্থ জারণ। বহিঃস্থ জারণ মানে তাপমাত্রা বেশি, পূর্ণ দহন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কার্বন সংখ্যা অবশিষ্ট থাকে না। স্পিড ল্যাম্পের জ্বালানি হিসেবে মেথিলেটেড স্পিড ব্যবহার করা হয়। স্পিড ল্যাম্পের কাজ, ইভার স্পিড কম তাপে অনুজ্জ্বল দেখায়। এখানে ইভার হলো ইথানল জ্বালানি, স্পিড হলো স্পিড ল্যাম্প, কম তাপ হলো কম তাপ উৎপাদী, অনুজ্জ্বল মানে অনুজ্জ্বল শিখা তৈরি করে। কনিক্যাল ফ্লাক্সের তাপ দেয় হলো 6:6 আকারে
অ্যাসবেস্টস পোস্টের তারযুক্ত তারজালি দিয়ে এটা তাহলে ম্যাগনেসিয়াম সিলিকেট হাইড্রোক্সাইড এটা ব্যবহার করা হয় এখানে। গোলতুলি ফ্লাক্সের এখানে আবার 3টি ব্যবহার আছে, এগুলো মোটামুটি তেমন ইম্পর্টেন্ট না। শুষ্ককরণে ডেসিকেটর ব্যবহার করা হয় এবং ভ্যাকুয়াম ডেসিকেটর ব্যবহার করা হয়। শুষ্ককরণে কী ব্যবহার করা হয়? এই রাসায়নিক পদার্থ শুকনো রাখতে ডেসিকেটর ব্যবহার করা হয়, এটা গুরুত্বপূর্ণ। এরপর তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই। বিধায়ক পদার্থ হয়তো লিনা বিপজ্জনক লিনা, সব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম হাইড্রাইড এগুলো বিধায়ক পদার্থ। এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে, তার আগে আমরা ল্যাবরেটরি ব্যবহৃত সংযোজিত গ্যাসসমূহ ব্যবহার করি, যেগুলো গ্যাসকে সংযোজিত করা হয়। এই তো হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, কার্বন ডাইঅক্সাইড, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, C2H2 অ্যাসিটিলিন, NH4 অ্যামোনিয়াম, এগুলোকে সংযোজিত করা হয়। তারপরে এইগুলো সিম্বলগুলো গুরুত্বপূর্ণ। এখানে সিম্বল আছে কয়টা থেকে 12টা সিম্বল আছে। এই সিম্বলগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। প্রথম হলো টক্সিক, মানে বিষাক্ত। বিষাক্ত মনে রাখার জন্য লিনা, ক্যাডবেরি, কাই। ছোটোবেলায় ক্যাডবেরি খেত লিনা, মনে রাখবো। লিনাতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা হলো লিডে, এবং নাতে সোডিয়াম হাইড্রাইড, এবং ক্যাডবেরি ক্যাডমিয়াম, বেরিতে বেরিয়াম ক্লোরাইড, কাইতে ক্রোমিয়াম। মনে রাখবো এগুলো বিষাক্ত পদার্থ। এবং বেশি বিষাক্ত নিকোটিন, সায়ানাইড, এগুলো মার্কারি বেশি বিষাক্ত। নিকোটিন ও সায়ানাইডে মরে মার্কারি, এটা মনে রাখবো বেশি বিষাক্ত। T+, টক্সিক প্লাস, নিকোটিন, সায়ানাইড, তারপরে মার্কারি আর নিকোটিন। আচ্ছা, এক্সেন এন থাকবে, কাটা থাকবে, ক্রস থাকবে, হার্মফুল ক্ষতিকর, এটা নেওয়া যাবে না বা ক্ষতিকারক পদার্থ। বিলু আন্টি পোকা মারার ওষুধ দিয়ে ফ্লোর পেইন্ট করলো, এগুলো হলো ক্ষতিকারক পদার্থ। বিলুতে ব্লিচিং পদার্থ, আন্টিতে হলো অ্যান্টিফেন, পোকা মারার ওষুধতে পোকা মারার ওষুধ, ফ্লোরতে ফ্লোর পলিশেস, পেইন্টে পেইন্টিং, যে পেইন্ট যেগুলো রং করা হয় সেগুলো ক্ষতিকারক পদার্থ। এরপর উত্তেজক পদার্থ, এখানে ইরিটেন্ট উত্তেজক ইরিটেন্ট, এটাও ক্রস আয় থাকবে। আচ্ছা, এসব পদার্থ হলো উত্তেজিত বিরু, সোপ সিমেন্ট লঘু করলো, উত্তেজিত বিরু সোপ সিমেন্ট লঘু করলো, লঘু মানে পাতলা। আচ্ছা, উত্তেজিত মানে বিরঞ্জক পদার্থ, বিরুতে বিরঞ্জক পদার্থ, সোপতে হলো সোপ পাউডার, সিমেন্টে সিমেন্ট, লঘুতে লঘু অ্যাসিড। এটা মানে এখানে কী মনে রাখতে হবে, এগুলো মানে সিম্বলগুলো মনে রাখতে হবে এবং উদাহরণগুলো মনে রাখতে হবে। দাহ্য পদার্থ, তারপর মনে রাখার জন্য লিনা আপুর জ্বর, তাই বমি করলো। জ্বর হলে অনেক বমি করে। লিনাতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং নাতে সোডিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম, আতে অ্যারোসল, পুতে পেট্রোলিয়াম, এবং জ্বরতে জিঙ্ক পাউডার, এবং বমিতে ব্রোমিন, করলই, ইতে হলো ইথানল এবং ইথান, এগুলো দাহ্য পদার্থ। মনে রাখবে বমিতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তারপর সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম, তারপর অ্যারোসল, পেট্রোলিয়াম, জিঙ্ক পাউডার,
ব্রোমিন, ইথানল, ইথার, এগুলো দাহ্য। আগুন ধরে যায়। ইথানল, মদ, মদ দিকে আগুনের মধ্যে ঢেলে আরও বেশি আগুন জ্বলবে। এরপর মারাত্মক দাহ্য পদার্থ হলো, এগুলো আরও বেশি দাহ্য। ডল, অ্যালো, সিএনজিতে, মনে রাখবো, মানে ডল পুতলা আসলো সিএনজিতে করে। ডলতে ডাই ইথাইল ইথার, অ্যালোতে অ্যাসিটিলিন, সিএনজিতে সিএনজি এলপিজি, এগুলো এতে অ্যাসিটিলিন গ্যাস এবং অ্যারোসল। এটা মনে রাখবো, মারাত্মক দাহ্য। এরপরে বিস্ফোরক পদার্থ, মাতাল, আমিও টিনা, গান বাড়ি, এটা বিস্ফোরক পদার্থ মনে রাখার টেকনিক। মাতালতে মেটাল অ্যাসিডেস, আমি ও টিনাতে টিএনটি এবং গান পাউডার। বাড়িতে লেড N3-2, জৈব পারক্সাইড। এরপর পরিবেশের ক্ষতিকর, এটা বিস্ফোরক, মানে এতে ছোটো কিছু দিয়ে বিস্ফোরণ হয়ে যাচ্ছে, বিস্ফোরক। এরপর পরিবেশ দূষক হলো এনভায়রনমেন্টালি টক্সিক। এটা কুডনি, লিন্ডেন আমার কোলে তারপিন তেল রাখে। কুডনি, লিন্ডেন আমার কোলে তারপিন তেল রাখে, এটা কিন্তু খারাপ জিনিস। কোলে কেন তারপিন তেল লাগবে? তো কোলে তো ভেজে যাবে। কুডনিতে কীটনাশক, লিন্ডেন আমারতে অ্যামোনিয়া, কোলেতে ক্লোরিন, তারপিন তেল। জারকগুলো হলো ক্লোরিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেটের গুঁড়া। নিঃশ্বাসে গেলে শ্বাসকষ্ট হয়, ত্বকে লাগলে ক্ষতি হয়। জারক। প্রতীক হলো ও, অক্সিজেন, এটা ও হলো এর প্রতীক। এরপর ক্ষয়কারী, ব্লিচিং সলিউশন, গাঢ় অ্যাসিড, ক্ষার দ্রবণ, ড্রেইন ক্লিনার। ব্লিচিং বিভিন্ন জায়গায় ফেলে রাখে, পায়খানা, প্রসাবখানা, এগুলো ব্লিচিং পাউডার দিয়ে রাখা হয়, ফলে ওগুলো পরে আর গন্ধ বেশি থাকে না, এবং ওগুলো যেগুলো শ্যাওলা বা খারাপ পদার্থ আছে সেগুলোকে পরিষ্কার করে ব্লিচিং। গাঢ় অ্যাসিড, এগুলো ক্ষার দ্রবণ, ড্রেইন ক্লিনার, এগুলো হাতে দিলে হাতে জ্বালা পোড়া হয়, ক্ষয় হয়। এবং তেজস্ক্রিয়ের চিহ্ন খেলে মনে রাখবে এরকম, তেজস্ক্রিয়ের চিহ্ন। এরপর এরকম হলো মানুষের বুকে হলে স্টারের ছবি, স্বাস্থ্য ঝুঁকি। ফ্যানের সাইডে ফ্যানের মতো ছড়াচ্ছে, তেজস্ক্রিয় রশ্মি ছড়াচ্ছে, তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন। এই জিনিসটা মনে রাখবো। MSTS এর পূর্ণরূপ, এটা পরীক্ষা আসে। মেটেরিয়াল সেফটি ডাটা শিট, মানে কোনো একটা দ্রব্য যদি বাজারজাত করা হয় সেখানে দ্রব্যের পরিমাণ উল্লেখ থাকতে হবে, তারিখ উল্লেখ থাকতে হবে, বিবচ্ছন উল্লেখ থাকতে হবে। এগুলো ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট উল্লেখ থাকতে হবে। এই নিয়মটা এক্ষেত্রে এই দুটি হলো দাহ্য পদার্থ, এই দুটি দাহ্য। ইথানল, বেনজিন, টলুইন, টতে টলুইন, বতে বেনজিন, এটি ইথানল, এগুলো হলো ক্ষতিকর, দাহ্য ক্ষতিকর। তারপরে এদের হলো ক্ষয়কারী, পটাশিয়াম হাইড্রোক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্লোরাইড এবং ইথানিক অ্যাসিড, অ্যানহাইড্রাইড। HCl হলো ক্ষয়কারী, হাইড্রোজেন সালফিক অ্যাসিড হলো ক্ষয়কারী। প্রোপানল দাহ্য, এই কয়টা হলো দাহ্য বিষয়, দাহ্য। ব্রোমিন দাহ্য, ক্লোরোফেনল দাহ্য। ক্ষয়কারী পদার্থ যেগুলো pH 2 এর নিচে এবং সবল ক্ষার 12.5 এর উপরে, যেগুলো pH। এটা গুরুত্বপূর্ণ। ক্লোরোফর্ম আর হলো কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো হেক্সেন।
বিকল্প, এগুলোর বিকল্প আমরা হেক্সেন ব্যবহার করতে পারি, এগুলো ব্যবহার করতে পারি। ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে হেক্সেন ব্যবহার করতে। বেনজিন এবং জাইলিনের ক্ষেত্রে পেটসা, তাহলে বেনজিন এবং জাইলিনের তটের টলুইন ব্যবহার করতে পারি। বিউটানল 2, এটা 2 নম্বর জিনিস। এরপরে বিউটানল 1 মানে 1 নম্বর জিনিস ব্যবহার করতে পারি। মনে রাখবো এভাবে। লেড ক্রোমেটের পরবর্তী পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম ধাতুর বদলে ক্যালসিয়াম ধাতু ব্যবহার করতে পারি। এগুলো ভালো, এগুলো তুলনামূলক ক্ষতিকর একটু বেশি। ভারী ধাতুর আয়ন এলো লেড Hg2+, और ক্যাডমিয়াম 2+, ক্রোমিয়াম 3+, লেড মার্কারি, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এগুলো মাছের দেখে গেলে মাছের দেহে শোষিত হয়, মাছের চর্বিতে শোষিত হয়, স্নায়ুতন্ত্র, কিডনি, প্রজননতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন উদ্বায়ী জৈব যৌগের বায়ুতে মিশে যায়, ফলে বায়ুর সঙ্গে স্বরণতন্ত্রের ক্ষতি করে। কি কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইগুলো মনে রাখার চেষ্টা করবো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্বাস্থ্যের প্রতি প্রতিক্রিয়া, সালফিক অ্যাসিডের প্রতিক্রিয়া, পরিবেশের উপর প্রতিক্রিয়া, নাইট্রিক অ্যাসিড, কস্টিক সোডা, অ্যামোনিয়াম, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইকার্বনেট, পটাশিয়াম পেরোসায়ানেট, পটাশিয়াম আয়োডাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, ক্লোরোফর্ম, ফরমালিন, প্রোপানল, সাবান ও ডিটারজেন্ট, এগুলোর স্বাস্থ্যের প্রতি প্রতিক্রিয়া, পরিবেশের প্রভাব। পটাশিয়াম পারম্যাঙ্গানেট পেডিকেল ডায়রিয়া হয়, পারম্যাঙ্গানেট পেডিকেল ডায়রিয়া হয়, পটাশিয়াম ডাইকার্বনেট পেডিকেল ডায়রিয়া হয়, পটাশিয়াম পেরোসায়ানেট পেডিকেল ডায়রিয়া, পেট ব্যথা, ডায়রিয়া হয়। পটাশিয়াম আয়োডাইড রক্তশূন্যতা, ওজন কমে যাওয়া, পটাশিয়াম পারঅক্সাইড বিষাক্ত, ক্লোরোফর্ম স্নায়ুতন্ত্রে মারাত্মক ক্ষতি করে। 40% ফরমালিন, ফরমালিন ক্যান্সার সৃষ্টি করতে পারে, এটা পরীক্ষা আসে। ফরমালিন কী করে? ক্যান্সার সৃষ্টি করতে পারে। বমি হতে পারে। প্রোপানল সাবান ডিটারজেন্ট ত্বকের ক্ষতি করে। একক্ষারক অ্যাসিড, যেগুলো হাইড্রোজেন একটা থাকে, দ্বিক্ষারক হাইড্রোজেন 2টা থাকে, ত্রিক্ষারক অ্যাসিড হাইড্রোজেন 3টা থাকে। এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো শ্বাস নিতে প্রভাব করতে পারে। সালফিক অ্যাসিড তীব্র নিরোধক সৃষ্টি করে। নাইট্রিক অ্যাসিড শ্বাসকষ্ট সৃষ্টি করে। কস্টিক সোডা হলো 10%, 30 সেকেন্ডের মধ্যে চোখে অন্ধ করে দিতে পারে। কারণ চোখ অন্ধ করতে দেওয়ার ইচ্ছা থাকে, কস্টিক সোডা নিয়ে মেরে 30 সেকেন্ড চোখ না ধুতে দেওয়া হয়, কয়েক মিনিট চোখ না ধুতে দেওয়া হয়, তার 30 মিনিট চোখ না ধুতে দেওয়া হবে, তার চোখ কী হবে? কানা হয়ে যাবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, লিকার অ্যামোনিয়া, সোডিয়াম বাইকার্বনেট, লিকার অ্যামোনিয়া চোখে রক্তবর্ণ ধারণ করে, চোখ জ্বালা করে। সোডিয়াম বাইকার্বনেট ত্বক বা মুখের গাঢ় দ্রবণ বলে ক্ষতি সৃষ্টি হয়, ক্ষত করে। পদ্ধতি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি, ম্যাক্রো, সেমি মাইক্রো, ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো। ম্যাক্রো একটু বড়, সেমি তার চেয়ে একটু ছোট, ম্যাক্রো হলো, মাইক্রো হলো, সেমি মাইক্রো তার চেয়ে একটু, মাইক্রো হলো সবচেয়ে ছোট। এটা গুরুত্বপূর্ণ। ম্যাক্রো বিশ্লেষণে 0.5 থেকে 2.0 গ্রাম এবং 20 থেকে 30 মিলি দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয়। ম্যাক্রো সবচেয়ে বড়। সেমি মাইক্রো হলো 0.05 থেকে 0.2 গ্রাম এবং 50 থেকে 200 মিলিগ্রাম কঠিন পদার্থ ব্যবহৃত হয়। এবং মাইক্রো হলো 5 থেকে 20 মিলিগ্রাম এবং দ্রবণ আয়তন 0.2 থেকে 1 মিলিগ্রাম। এগুলো আমি এখানে লিখি, তাহলে সহজভাবে জিনিসগুলো। ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো। ম্যাক্রোতে 0.5 গ্রাম থেকে 2.0 গ্রাম এবং এখানে গ্রামে, সেমি মাইক্রো গ্রামে আছে 0.05 গ্রাম থেকে 0.2 গ্রাম এবং মাইক্রো 5 গ্রাম থেকে 20 গ্রাম।
এটা হলো গ্রামের দিক থেকে। এবার আয়তনের দিক থেকে 20 থেকে 30 ml এবং 50 থেকে 200 mg এবং মাইক্রো হলো 5 থেকে 20 mg। আর মিলিলিটার, তো 0.2 থেকে 0 ml। মাইক্রো ম্যাক্রো 0.5 থেকে 2.0 সেম মাইক্রো 0.5 থেকে 2.0 সেম মাইক্রো 0.05 থেকে 0.25 থেকে 20 গ্রাম এবং 20 থেকে 30, 50 থেকে 200, 0.2 থেকে 1.0। এটা মনে রাখার চেষ্টা করবো বিভিন্ন কিছু দিয়ে। এগুলো মনে রাখবো। ক্রোমাটোগ্রাফি, HPLC হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এরপর GPLC সেল পারমেশন লিকুইড ক্রোমাটোগ্রাফি, এরপর IR UV DSC ডিফারেন্সিয়াল স্ক্যানিং কোলরিমিটার AHSM অ্যাটমিক অ্যাব্রেশন স্পেকট্রোস্কোপি। এটা ম্যাক্রো 0.5 থেকে 2.0 সেম মাইক্রো 50 থেকে 200, তারপরে আয়তন 20 থেকে 30, তারপরে 2 থেকে 4 ম্যাক্রো সেম মাইক্রো 5 থেকে 50 থেকে 5 মাইক্রো কি মাইক্রো এটা 50 থেকে mg হিসেবে লিখি, তো mg 5 থেকে 20। ল্যাবরেটরি কিট, ফার্স্ট এড বক্সে কি থাকে? ডিটল থাকে, রাবিং অ্যালকোহল 70%, আইসোপ্রোপাইল অ্যালকোহল, বার্ন ক্রিম, টিচার অ্যাড, এগুলো বেশি গুরুত্বপূর্ণ না। এসিড হাত লাগলে কী করবো? পানি দিয়ে ধুয়ে ফেলবো। 5% সোডিয়াম HCO3 সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবো। ফার্স্ট এড বক্সে লোশন দেবো, বার্ন ক্রিম লাগাবো। এবং চোখে যদি খাওয়ার দ্রবণ চোখে পড়লে প্রচুর পানি দিয়ে ধুয়ে ঠেসে 5% বোরিক অ্যাসিড দ্রবণ দিতে হবে। চোখ ধর 15 মিনিটের মধ্যে ডাক্তার শরণাপন্ন হওয়া উচিত। কেটে গেলে ব্যান্ডেজ সহ টিচিং আয়োডিন ব্যবহার করা যেতে পারে। এসিড পড়লে খার দেবো, খার পড়লে এসিড দেবো। এসিড পড়লে মৃদু খার বা কম খার যেটা সেটা দেবো, এবং খার পড়লে যেটার পিএইচ একটু বেশি সেই অ্যাসিড দেবো, মৃদু অ্যাসিড। সারসংক্ষেপ, ল্যাবরেটরি নিরাপত্তা বিধি। ল্যাবরেটরি কাজ করার আগে ল্যাবরেটরি নিরাপত্তা ব্যবহার বিধি মেনে অ্যাপ্রন, গোগ্লোভস, প্রয়োজন মতো গ্লাভস, মাস্ক জুতা পরে নিতে হবে। গ্লাস সমূহ ব্যবহার কৌশল পরিষ্কার নিয়ম শিখতে হবে। তারপর আয়তনিক বিশ্লেষণ কাজে ব্যবহৃত মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স, পিপেট, বুয়েট, কনিক্যাল ফ্লাক্স ব্যবহার শিখে নিতে হবে। কেমিক্যাল ব্যালেন্স, মাত্রিক বিশ্লেষণে 0.01 থেকে 0.000 মানে 2 ডিজিট থেকে 4 ডিজিট পরিমাপের জন্য উপযুক্ত ব্যক্তিকে কেমিক্যাল ব্যালেন্স বলে। মাত্রিক বিশ্লেষণে পলভঙ্গি ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স মিলে কেমিক্যাল ব্যালেন্স তৈরি হয়। এই দুটোকে কেমিক্যাল ব্যালেন্স বলে। বুনসেট বার্নার, ল্যাবরেটরি সবসময় বুনসেট বার্নার আগুনের অনুজ্জ্বল শিখা ব্যবহার করতে হয়। বার্নারের এয়ার হলো ব্যবহারিক ছিদ্র পথ খোলা রেখে শিখা ব্যবহার করা হয়। চাপ দেওয়ার কৌশল, উলতলি ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স এগুলো
দিয়ে তাপ দিতে ব্যবহার করা হয়। বিচারক বা রিয়েজেন্ট পদার্থ ল্যাবরেটরির কোনো রাসায়নিক পদার্থ শনাক্তকরণ কঠিন বস্তু দ্রবণ হিসেবে ব্যবহৃত হয়। কঠিন বস্তু শনাক্তকরণে রাসায়নিক পদার্থ শনাক্তকরণে ব্যবহৃত হয়। বিচারক রিয়েজেন্ট পরীক্ষার কাজ শেষে বার্নারের গ্যাস সাপ্লাই বন্ধ করে দেবে, বর্জ্য সঠিক স্থানে ফেলবে, পরিষ্কার টেবিল পরিষ্কার করে ল্যাবরেটরি ত্যাগ করতে হবে। এটা গুরুত্বপূর্ণ, এগুলো তো জানি। হ্যাজার্ড সিম্বল, বিভিন্ন 10টি সিম্বল আছে, এই সিম্বলগুলো আমাদের বুঝতে হবে এরা কী বলে, কোন পদার্থের কথা বলে। সেই মাইক্রো পদ্ধতিতে প্রেষণে পরীক্ষার নমুনা পদার্থের প্রায় 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম, দ্রবণে প্রায় 2 মিলিগ্রাম থেকে 4 মিলিগ্রাম ব্যবহার করা হয়, তাকে সেমি মাইক্রো পদ্ধতি বলে। 50 200 2 থেকে 4, আমাদের দিকে 50 থেকে 5 থেকে 20 এবং 0.2 থেকে 1.0 মাইক্রো পদ্ধতি। ফার্স্ট এইড বক্সে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য বিভিন্ন যন্ত্রপাতি থাকে, বিভিন্ন ওষুধ থাকে, ব্যান্ডেজ থাকে, চিকিৎসা ব্যবহারের সামগ্রী প্রস্তুত রাখা হয়। এই জন্য ল্যাবরেটরিতে যে চিকিৎসা ব্যবস্থার সামগ্রী প্রস্তুত রাখা হয় তাকে ফার্স্ট এইড বক্স বলে। এইটা এখানে আবার এমসিকিউ আছে, এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ। আর পড়লাম, পুরো অধ্যায়টা শেষ, আরও ভালো করে পড়তে হবে, এটাই বুঝলাম। বেসিকগুলো আর একটু ক্লিয়ার করে লাইন বাই লাইন একবার বুঝে পড়তে পারি, তাহলে পড়াটা সম্পূর্ণ হবে। এখনও মোটামুটি একটা ধারণা হয়েছে, এখন আবার পড়তে হবে আর কি। ভর গুণন 2/100, এই তো ভরের গুণন 2/100, এটা গুরুত্বপূর্ণ। রাইটের উপর এই তো এটা ল্যাবরেটরি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিচের কোন প্রথম ব্যবস্থা নিলে ভুল হবে? কোন ব্যবস্থা নিলে ভুল হবে? এটা হলো অ্যাপ্রন পরা, এটা নিলে ভুল হবে না, এটা ঠিক। এবং হাতে গ্লাভস পরা, এটাও ঠিক, পরতে হবে। পায়ে জুতো পরা, এটাও ঠিক, কিন্তু নিরাপদ চশমা পকেটে রাখা, এটা হলো ভুল। নিরাপদ চশমা পকেটে রাখলে ভুল হবে, এটা আমরা বুঝলাম। 1 নম্বর শেষ। কেমিস্ট্রি ল্যাবে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য নিচে কোনটি ব্যবহার করা হয়? শ্বাস প্রশ্বাস নিরাপদ রাখার জন্য মাস্ক করতে হয়। 2 নম্বর উত্তর কি দেখি? মাস্ক করতে হয়। মাস্ক করতে। আচ্ছা, কেমিস্ট্রি ল্যাবে যখন নিরাপদ চশমা ব্যবহার করা আবশ্যক কখন? এই রাসায়নিক পদার্থ উদ্যোগী হলে এটা আমরা বললাম। পলমিক ব্যালেন্সের জন্য কোনটি প্রযোজ্য নয়? টিআর। ডিজিটাল ব্যালেন্সের সাথে সম্পর্কিত ডিজিটাল ব্যালেন্সে সকল হিসাব করা শেষ হলে ওই টিআর চাপ দিলে সবগুলো শূন্য হয়ে যায়, আবার শুরু করো, মানে এরকম আবার নতুন করে মাপতে পারবো। এটা হলো টিআর। আর পয়েন্টার, রাইটার, তারপর অ্যাগলেট প্লেট, এগুলো হলো ডিজিটাল ব্যালেন্সের। আর টিআরটা হলো পলভঙ্গি ব্যালেন্সের জন্য প্রযোজ্য নয়, এগুলো হলো পলভঙ্গি ব্যালেন্সের। সে 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবকের মান কত হবে? দেখো এই সূত্রটা মনে রাখবো, 2 গুণন mg/100। তাহলে 10 মিলিগ্রাম বলছে, 2 গুণন 10/100, এটা কাটলাম, 2/10, 2/10 দিলে কি হয়? 0.2 মিলিগ্রাম। এখানে কি আছে? গ্রামে আছে, গুণন 1000, তাহলে 3 ঘর আগে আসবে। ভাগ দিতে হবে, কারণ মিলিগ্রাম থেকে গ্রামে ছোটো থেকে বড়টাতে যাবো, তাহলে ভাগ দাও। 0.1232, তাহলে গ্রাম, এই তো 0.1232, এটা উত্তর। পাশের গ। এরকম করে আমরা বলতে পারবো। এটাও 5 গ্রাম রাইটার ব্যবহার করা হলে তখন ব্যালেন্সের ক্ষুদ্রতম পরিমাপের ক্ষমতা কত? 5 গ্রাম, 2 গুণন 5/100, 0.1, এই তো 10/100, 0.1, আর ওটাকে আবার 1000 দিয়ে ভাগ করলে 3 ঘর আগে আসবে।
1 2 3 তিনটা শূন্য 1 2 3, তাহলে 3 ঘর আগে আসবে, এর আগে 3 দেবো, 1 2 3 গ্রাম। এর উত্তর হবে 0.001 গ্রাম। পলবঙ্গি ব্যালেন্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা কত? এটা আমরা দেখো 5 গ্রাম মিলিগ্রাম পর্যন্ত, তাহলে এটা হতে হবে ঘ 0.001 গ্রাম। মনে রাখবো পলবঙ্গি ব্যালেন্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা হলো রাইডের ধ্রুবক পর্যন্ত মানে 5 গ্রাম, 5 মিলিগ্রাম অর্থাৎ 0.001 গ্রাম। এরপর পলবঙ্গি ব্যালেন্সের, এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা গুরুত্বপূর্ণ ম্যাথ। এই দুই ধরনের ম্যাথ হলো গুরুত্বপূর্ণ। এই ধরনের ম্যাথ দেখো সবগুলো যোগ করতে হবে। 5 2 500 এবং 50 গ্রাম ওজন ডান পাল্লায় চাপানো হলো 100 দাগ বিশিষ্ট 20 নম্বর দাগে, লাল করে দিতে হয়। 5 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম এগুলো চাপানো হলো এবং 20 নম্বর দাগে 10 মিলিগ্রাম রাইডার রাখা হলে এর ওজন, এটা ভর্তি ওজন, বোতলের ওজন কত? এখানে করায়, তাহলে দেখো এগুলো যোগ করবো সব। 5 গ্রাম প্লাস 2 গ্রাম প্লাস 500 মিলিগ্রাম মানে 0.5 গ্রাম প্লাস 50 মিলিগ্রাম মানে 0.05 গ্রাম প্লাস দেবো এই তো রাইডার ধ্রুবক কত 10, তাহলে 2 গুণন 10 ভাগ 100, এটা দিলে 20 ভাগ 100, তাহলে 0.0002 গ্রাম। তাহলে রাইডার ধ্রুবক হলো 0.0002 গ্রাম গুণন 20 নম্বর দাগে, তাহলে 20 দেব। এটাই হলো উত্তর। 5 2 7, 7.5 দেখো, তাহলে 7.55 সে প্লাস দেখো 0.2 দুগুণ 20 গুণে 40, 40 হতে 2 ঘর লাগবে, 0 আর 0 লিখলাম, এই 2 ঘরে 40 লিখলাম, 40। তাহলে দেখো 1 2 3 4 পয়েন্টের পরে 4 ঘর আছে, তাহলে 7.5 আর 5 0 0 যাওয়া 5 5 লিখলাম, পরে 2 ঘর আছে 4 0, এই তো এটা হলো গ্রাম। 7.554 যেটা আছে নাকি, 7.554, এটা 4 নম্বর উত্তর। 8 নম্বর উত্তর, 8 নম্বরে খ, এটা উত্তর। এরকম করে আমরা বের করবো। এটাও একইভাবে বের করা যায়। বের করলে প্রথমে এটা যোগ করব, যোগ করে 20 নম্বর দাগে 10 মিলিগ্রাম রাইডার, তাহলে 10 মিলিগ্রাম মানে এটা 20 দিয়ে গুণ দেব, দিলে আসে হলো 7.024 করে গেল। এই তো 9 ক 7.02 এটা আসে। স্প্যাচুলা কোন কাজ ব্যবহৃত হয়? স্প্যাচুলা 10 নম্বর, এটা আমার মনে রাখতে হবে, ভর পরিমাপে ব্যবহার করতে। 4 ডিজিট ব্যালেন্সে পরিমাপ করা হয়, পরে 4টা কোনটা আছে, তো এটা 4টা, 1 2 3 4, তাহলে এটা উত্তর। প্রাইমারি স্টার পদার্থ সি থাকবে, এই CL ব্যতীত। সি আছে কোনটাতে? সি আছে এটা। প্রাইমারি স্টার পদার্থ সি কোনটাতে আছে? সি আছে, এটা তাহলে উত্তর হবে। সেকেন্ডারি স্টার পদার্থ সি নাই, এই তো সি নাই হলো এটা উত্তর হবে। কেমেন ওপর সি নাই, এটা প্রাইমারি সি আছে। প্রাইমারি স্টার পদার্থ সি আছে, এটা সি আছে,
তাহলে এটা উত্তর হবে। প্রাইমারি দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? সি আছে প্রাইমারি, এটা উত্তর হবে। সোডিয়াম বাইকার্বনেট, এটা একটা বইয়ে দেখবো আমরা, মনে রাখবো। প্রাইমারি প্রমাণ দ্রবণ তৈরিতে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয়। সেকেন্ডারি স্তর পদার্থ সিনাই, এটা সিনাই এখানে। Na2O3 খুবই দুর্বল অ্যাসিড, যন্ত্রপাতি। দ্রবণ তৈরি তোমার প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে কোনটি পড়ে না? মাপন সিলিন্ডার, এটা উত্তর হবে। কারণ এটা যেহেতু খুবই দুর্বল অ্যাসিড, এই জন্য পলভিক ব্যালেন্সে মাপতে পারবো, ফাইনাল মাপতে পারবো, আয়তনিক ফ্লাক্সও লাগবে। কিন্তু মাপন এখানে গাঢ় অ্যাসিড আর গাঢ় ক্ষার নিয়ে কাজ করা হয়, সেজন্য মাপন অ্যাসিড সাথে এটার কোনো সম্পর্ক থাকবে না। এটা ভি 250 মিলিগ্রাম, এটা এস 0 মোলার, এবং এম হলো এর আণবিক ভর পাবো কত গ্রাম, ডাব্লু দরকার। ডাব্লু সমান এস এম ভি 1000, এস এম ভি ডিভাইড বাই 1000, 2.65। এগুলো হাতে ক্যালকুলেশন আসে না, কারণ এগুলো বড় ক্যালকুলেশন। এটা 2.65 গ্রাম, এটা তো। আয়তনিক ফ্লাক্স ব্যবহৃত হয় কোন কাজে? প্রমাণ বা জানা দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয়। এরপর ভলিউমেট্রিক ফ্লাক্সের ব্যবহার কি? নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করা। ভলিউমেট্রিক মানে আয়তনিক, ভলিউম মানে আয়তন, আয়তনিক ফ্লাক্স নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করে। এই জিনিসটা হল পিপেট, মানে এপাশে ধরো এটা পিপেট, এপাশে ফাঁকা থাকবে, এপাশে ফাঁকা থাকবে। এই তো এটা এর মধ্যে ঢুকালাম পানি, ঢুকিয়ে এরকম করে চেপে ধরলাম, ফলে এটার মধ্যে পানি থাকবেই, পানি কিন্তু পড়বে না। আবার আরেকটা এখানে পানি ফেলতে চাইলে এখানে আবার দিয়ে এখানে ছেড়ে দেবো, ফলে এখানে পানি পড়বে। এটা হলো পিপেট, এই সোজা যন্ত্রটা না, এটা ফাঁকা ফাঁকা, এটা হলো পিপেট। এরপর গাঢ় HCl পরিমাপের জন্য ব্যবহৃত হয় মাপন সিলিন্ডার। এটা গাঢ় অ্যাসিড বা ক্ষার পরিমাপের জন্য কী ব্যবহার করি? এখানে দেখলাম মাপন সিলিন্ডার গাঢ় অ্যাসিড বা ক্ষার পরিমাপের জন্য ব্যবহৃত হয়, এই জন্য এটা হবে মাপন সিলিন্ডার। বডির সাথে সর্বনিম্ন কত অংশ মাপা হয়? 0.1 মিলিলিটার, 0.1 মিলিলিটার, 1 সেন্টিমিটার কিউব, 1 সিসি। মিলিলিটার, সেন্টিমিটার কিউব, সিসি, তিনটে একই। বডির পরপর ক্ষুদ্রতম দুইটি দাগের মধ্যে পার্থক্য হলো এটাই, 0.1 মিলিলিটার বা সিসি। সূক্ষ্মভাবে স্বল্প আয়তন তরল পরিমাপ করতে ব্যবহৃত হয় বুলেট। সূক্ষ্মভাবে স্বল্প আয়তন তরল পরিমাপ করতে বুলেট ব্যবহার করতে হয়। এই তো কোনটি দ্রবণ স্থানান্তরের জন্য ব্যবহার করতে হয়? পিপেট। এই তো দ্রবণ স্থানান্তরের জন্য এবং সঠিকভাবে মেপে নিতে, দ্রবণ সঠিকভাবে মেপে নিতে ব্যবহৃত হয় বুলেট মাপার কাজে ব্যবহৃত হয়। ছোটো ছোটো জিনিসপত্র, এখানে ছবিটা দেখা আরেকবার, যতটা সহজ শিখতে পারো ততটা ভালো, দেখে যদি শিখি। এটা একটা বুলেট, পরিমাপ করা যায়। এখানে একটা দ্রবণ রাখলাম, এখানে আবার দ্রবণ দিলাম, দিয়ে পরিমাপ করলাম, এটা হলো বুলেট। এটা পিপেট, এটা বুলেট। তাই সরলভাবে আয়তন পরিমাপ করতে ব্যবহৃত হয় বুলেট। কোনটি দ্রবণ স্থানান্তরের জন্য ব্যবহৃত? পিপেট। কোনটি ব্যবহার উত্তম হয় মেপে নিতে? এটা আমি পারম্যাঙ্গানেট মাপবো, তাহলে বুলেট দিয়ে মাপতে হবে। এরপর ট্রাডিশনকালে তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য পিপেট আর বুলেট দিয়ে মাপবো, অন্য কিছু লাগবে। পিপেট দিয়ে তুলবো, বুলেট দিয়ে মাপবো। বুলেটে পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহৃত হয়? পাইরাস কাজ। পাইরাস কাজ আমরা কি জানি? কণার পিতের বড় ভাই, গোপাল একজন মেজর। এখানে কণাতে কনিক্যাল ফ্লাক্স, পিতে পিপেট, এটা পিপেট পেয়েছি, বড়তে বুলেট, পিপেটে পাইছি, বুলেটে পাইছি। ভাইতে ভ্যাকুয়াম ফ্লাক্স, গোপালতে গোলতলি, এবং পাতে পাতন
পাতন যন্ত্র, পরিশ্রাবণ যন্ত্র, পাপন ফ্লাক্স, পরিশ্রাবণ যন্ত্র, যেহেতু মেজারিং সিলিন্ডার, ফ্লাক্স, মেজারিং ফ্লাক্স, এগুলো পাইরেক্স গ্লাস বা শক্ত করতে হয়, বুলেট বা পিপেট। শক্ত না করলে এগুলোতে কীভাবে কী করবো, ভেঙে গেলে শেষ, শক্ত করতে হবে। এগুলো চাপ দেওয়া আছে, এখানে চাপ দেওয়া আছে, এখানে আবার চাপ দেওয়া আছে, বিভিন্ন এগুলোকে শক্ত করতে হয়। এই জন্য বুলেট রিন্স করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? বুলেট রিন্স তৈলাক্ত পদার্থ, অতএব শক্তিশালী জারক। বইয়ে দেখেছিলাম অল্প একটু, কোথাও জানার দেখছিলাম শক্তিশালী জারক। তৈলাক্ত পদার্থ প্রথমে দেখছিলাম তৈলাক্ত, যা ছন্দ ব্যবহার করছিলাম এখানে। এই জিনিসগুলো আবার যদি একটু ভুলে যায় আর একটু দেখবো, এভাবে আস্তে আস্তে বেসিকগুলো যতটা ক্লিয়ার হবে তত পারা যাবে প্রশ্ন। এই তো চালানি, বুলেট রিন্স তৈলাক্ত পদার্থ হলে শক্তিশালী জারক ব্যবহার করা, তৈলাক্ত জিনিসগুলো আটকে যায় বেশি, এজন্য শক্তিশালী জারক ব্যবহার করা হয়। ল্যাবরেটরি কাজ যন্ত্রে সর্বোত্তম পরিষ্কার হিসাবে কোনটি ব্যবহার করা হয়? ক্রোমিক অ্যাসিড। তারপর পড়লাম এই তো ক্রোমিক অ্যাসিড উত্তম পরিষ্কার। তৈলাক্ত জিনিস থাকলে আমরা কী ব্যবহার করবো? ক্রোমিক অ্যাসিড ব্যবহার করবো। ল্যাবরেটরি কাজ যন্ত্রপাতি তৈলাক্ত জিনিস ধুয়ে ফেলতে ব্যবহার করবো। এই তো এটা হাইড্রোজেন সালফাইড, পটাশিয়াম ডাইক্রোমেট। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা কাজ যন্ত্রপাতি পরিষ্কার করতে কোন বিষয়ে জারণ বিক্রিয়া ঘটে? বুসের বার্নারে অরঞ্জল শিখায় সর্বোচ্চ কত থাকে? এটা মুখস্থ। 70 ডিগ্রি সেলসিয়াস। বুসের বার্নার অরঞ্জল শিখায়, অরঞ্জল শিখায় জারণ মণ্ডল। কোনটিতে চাপ দেওয়ার জন্য তারজালি ব্যবহার করা হয়? এই তো তারজালি উপরে কনিক্যাল ফ্লাস্ক রাখা হয়, এটাকে তাপ দেওয়া হয়। কনিক্যাল ফ্লাস্ক হতে হয় তারজালি ব্যবহার করেন, কনিক্যাল ফ্লাস্ক সে তাপ দেওয়া হয়, এটা কনিক্যাল ফ্লাস্ক। এই তো এটা ডাই ইথাইল ইথার। বোতলে তুমি নিচের কোনটি হ্যাভ দেখতে পারবো? এটা দাহ্য পদার্থ, দেখো ডাই ইথাইল ইথার, এই তো দাহ্য, এই তো দাহ্য। এই তো ডাই ইথাইল ইথার, এটা হলো মারাত্মক দাহ্য। ডল এলো সিএনজিতে, ডাইথাইল ইথার, অ্যাসিটিলিন অ্যারোসল, সিএনজি, এলপিজি, এগুলো কি দাহ্য পদার্থ, আগুন ধরে উঠবে। অথবা এটা দাহ্য পদার্থের বা এই তো এটা জারক। অক্সিজেন এটা কী ব্যবহার করতে হয়? জারক পদার্থের জন্য। এটা হলো তখন কোনটি ব্যবহার, এটা হলো আগুন জ্বলতেছে দাহ্য। এক্সা এটা হলো ইরিটেন্ট, এক্সা হলো ইরিটেন্ট, উত্তেজক পদার্থ। এই তো এক্সাই, এই যে প্রতীক, এই তো এক্সাই, এটা উত্তেজক পদার্থ। এক্সাই হলো উত্তেজক পদার্থ। তারপর MSDS ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। ক্যালাসিত রাসায়নিক পদার্থ শুদ্ধকরণে ব্যবহৃত হয় কোন যন্ত্রটি? ডেসিকেটর। রাসায়নিক পদার্থের শুষ্ক রাখতে ব্যবহার করা হয় ডেসিকেটর। শুষ্ক রাখতে ব্যবহার করা হয় ডেসিকেটর, আমরা বললাম। শুষ্ক রাখতে ব্যবহার করা ডেসিকেটর আমরা বললাম। এলপিজি সিএনজি, এই যা ডল এলো সিএনজিতে, এলপিজি সিএনজি, এগুলো আগুন ধরে, এগুলো পদার্থতে দাহ্য পদার্থ। এটা জারক, এটা জারক, এটা হবে না। এটা হলো ক্ষতিকর, এটা হবে না। এটা হলো তেজস্ক্রিয়, এটা হবে না। সেই মাইক্রো পদ্ধতিতে গ্রহণযোগ্য নমুনার ভার 60 গ্রাম।
এগুলো আমরা ভালো করে মনে রাখতে হবে। ল্যাবরেটরিতে হাইড্রোজেন সালফাইড সরাসরি ব্যবহার না করে কোনটি ব্যবহার করা হয়? হাইড্রোজেন সালফাইড যদি ব্যবহার না করি তাহলে কোনটি ব্যবহার করতে হবে? করা যাবে না। হাইড্রোজেন সালফাইড না করে এটা থাও এসিটামাইড ব্যবহার করতে পারি। এটা এস আছে, এর মনে রাখবে এসিটামাইড, এস কোনটাতে এস না, লাস্টে এস, মাঝখানে এস থাকবে। এগুলো হাইড্রোজেন সালফাইড গ্যাস সরাসরি এটা ব্যবহার করতে পারি। ব্যবহার করতে বেনজিনের বিকল্প ব্যবহৃত হয় টলুইন। আমরা কী যেমন রাখছিলাম, বেটজা, বেনজিন এবং জাইলিনের বদলে টলুইন ব্যবহার করতে পারি। শরীরে কোনো অ্যাসিড পড়লে সুন্দরবন্ধে ব্যবহার করা হয়। এটা একটা শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার। এটা একটা দুর্বল ক্ষার, এটা ব্যবহার করতে পারবো। চোখে ক্ষার পড়লে কোনটি ব্যবহার করবো? এই তো দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড ব্যবহার করবো। এরপর কিছু আছে ল্যাবরেটরিতে চশমা করা ব্যবহার। কখন চশমা পরা আবশ্যক? রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে। আয়তনের দ্রবণ তৈরি করতে সবচেয়ে উপযুক্ত আয়তনিক মেজারিং আর আয়তনিক ফ্লাক্স আয়তন ব্যবহার করতে কাজপত্র কোন সাইডে তরল পদার্থের সঠিকভাবে মাপার উপযুক্ত হয়? পিভেট ও বুরেট। পিভেটে তুলো, বুরেটে মাপবো। প্যারিস গ্লাস সিলিকন ডাইঅক্সাইড বালি দিয়ে তৈরি করা হয়। নিচের কোন গ্যাসের পাত্রকে ক্ষয় করে? এই তো HF শক্তিশালী অ্যাসিড, হাইড্রোজেন ফ্লোরাইড। ক্ষয়কারী বিষাক্ত পদার্থ হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। বুসের বার্নের শিখছে সবচেয়ে উপরের অংশটির নাম কি? কার্বন মণ্ডল। কোন গ্যাসটি স্বাচ্ছন্দ্য প্রদাহ সৃষ্টি করে? সালফার ডাইঅক্সাইড। দেখো এটা আমি দেখাই, সালফার ডাইঅক্সাইড স্বাচ্ছন্দ্য প্রদাহ সৃষ্টি করে। এগুলো একটু রিডিং ভালো লাগলে করবো, আর না লাগলে এমসিকিউ সলভ করবো, তাহলে আমাদের পড়া হবে। এটা কি? সালফার ডাইঅক্সাইড কোথায়? দেখো শ্বাসকষ্টের প্রদাহ সৃষ্টি করে। মনে রাখবো শ্বাসকষ্টের প্রদাহ থেকে সালফার ডাইঅক্সাইড দাহ্য নয়, এটা অক্সিজেন আগুন ধরাতে সাহায্য করে। কিন্তু আগুন ধরায় না, তখন দাহ্য নয়। বিউটেন আগুন গ্যাস লাগলে আগুন ধরবে। হাইড্রোজেন আগুন ধরবে। প্রোপেন আগুন ধরবে। প্রোপেন, বিউটেন এগুলো কি গ্যাস? সিলিন্ডারি গ্যাস। এগুলো আগুন ধরবে, ঠাস করে বাস্ট হয়ে যাবে, আগুন ধরে উঠবে। হাইড্রোজেনে আগুন ধরে, কিন্তু অক্সিজেনে আগুন ধরে না, আগুন ধরাতে সাহায্য করে। গ্যাসের সৃষ্টিতে সাহায্য করে ফর্মালডিহাইড বা মিথানল। এই তো CHO নেল, মিথানল, একটা হাইড্রোজেন আছে মিথানল, এটা ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করে। এটাই হলো এই পর্যন্ত। এর সাথে মিলালাম 59 পর্যন্ত, 49 ক। এই তো এগুলো বহুপদী আমাদের দরকার নাই বেশি, তা পড়লে করতে পারি। অভিন্ন এগুলো বেশি দরকার নাই, অনুশীলনে করবো আর এমসিগুলো সলভ করবো। এইভাবে আস্তে আস্তে আমাদের রিভাইজ আর অনুশীলনিক সলভ মাধ্যমে এবং তার মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করতে পারি। এভাবে আমরা আস্তে এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করতে পারি, DU এর কোশ্চেনগুলো, তারপরে বিভিন্ন MCQ সলভ করতে পারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষার। এভাবে আস্তে আমাদের দক্ষতাকে আমরা বাড়াতে পারি এই অধ্যায়ের উপর। আচ্ছা, আজকে এই পর্যন্ত আমার রিভিশন ছিল। 1 ঘন্টা 14 মিনিট হয়েছে। আজকে আমরা পড়লাম ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, পরে আবার রিভিশন দিতে হবে। এরপরে গুণগত রসায়ন, তারপর প্রজাগত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, কর্মকাণ্ড আস্তে আস্তে পড়তে হবে। আজ এ পর্যন্তই। সবাই পড়াশোনা করবো, আল্লাহর ভরসা রাখবো।
আল্লাহ উত্তম জায়গায় পৌঁছে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।